আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টপ 50-র 20 নাম্বার টপিকে। টপ 50-র 20 নাম্বার টপিকটা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক গুণগত রসায়ন থেকে। গুণগত রসায়ন থেকে আমরা এই টপিকটা A to Z স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। এবং এই টপিকটা থেকে তুমি এমসিকিউ পাবা। এখান থেকে আমি 3, 4, 5 ধরনের এমসিকিউ দেখাবো। যা যা দেখাবো এইগুলো তুমি যদি ভালো করে শিখো, অ্যাডমিশন টেস্টে এবং এইচএসসিতে দুই জায়গাতেই তোমার এখান থেকে ভালো করার একটা ভালো সম্ভাবনা আছে। এমসিকিউ টাইপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আসো, আমাদের এখানকার টপিক হচ্ছে যে বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ থেকে যা যা আসে। সো বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ দুইটা। এখন আমাদের প্রথমে রিডবার্গ সমীকরণ সম্পর্কে জানতে হবে। আমরা জানি রিডবার্গ সমীকরণ হচ্ছে 1/λ = RH ইন্টু 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের রিডবার্গ সমীকরণ। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন যেটা আমরা রিডবার্গ সমীকরণে ব্যবহার করি, যেখানে ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। RH কি? RH হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকের মান আছে, মান কত? 109678 পার সেন্টিমিটার। পার সেন্টিমিটার কি মানে কি? 1/সেন্টিমিটার, তাই না? 1/সেন্টিমিটার হওয়ার কারণে তুমি যদি এটাকে মিটারে কনভার্ট করো তাহলে 100 দিয়ে সেন্টিমিটারকে ভাগ হবে, ফলে উপরে চলে আসবে, উপরে সে গুণ হয়ে যাবে 10967800 পার মিটার। যেটা 10967800 পার মিটার, এটাকে কিন্তু তুমি পয়েন্ট আকারেও লিখতে পারো। এখানে যদি পয়েন্ট নাও তাহলে পয়েন্টের পর 1 2 3 4 5 6 7 7টা শূন্য পাচ্ছ। সো 1.09678 ইন্টু 10⁻⁷ পার মিটার, এটাও কিন্তু লেখা যায়। তাহলে দেখো আমরা ল্যামডা থেকে এই অংশটা পাচ্ছি, বুঝতে পারছো? বা RH এর ভ্যালু থেকে আমরা এটা পাচ্ছি। এরপরে দেখো NL যেটা আছে, NL মানে হচ্ছে লোয়ার অরবিটাল। NL মানে কি? লোয়ার অরবিটাল। আর NH মানে কি? NH মানে হচ্ছে আমাদের হায়ার অরবিটাল। তো এই দুইটা জিনিসও আমাদের খেয়াল রাখতে হবে, যে লোয়ার অরবিটাল এবং হায়ার অরবিটাল, মানে একটা হচ্ছে উচ্চ শক্তির কক্ষপথ আর একটা হচ্ছে নিম্ন শক্তির কক্ষপথ। আর জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। তো এখন বর্ণালীতে আমরা বিশেষ করে সবসময়ই হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যবহার করি, সেখানে পারমাণবিক সংখ্যা 1 হয়ে যায়। 1 হয়ে যাওয়ার কারণে আমাদের এই ইকুয়েশনটা পরবর্তীতে যখন আমরা ব্যবহার করব তখন জেড স্কোয়ার বা জেড এর ভ্যালু বসানো হয় না। বাট যদি কখনো প্রশ্ন কঠিন করে এবং তোমাকে একটু কনফিউশনে ফেলে দিতে যায়, বিশেষ করে সাস্টে কোশ্চেন টাইপ যদি দেয়, তাহলে এখানে জেড এর জায়গায় অন্য কোনো একটা পরমাণু দিতে পারে, হাইড্রোজেন না দিয়ে হিলিয়াম, বেরিলিয়াম, বোরন দিতে পারে, তখন তুমি পারমাণবিক সংখ্যা চেঞ্জ করে ফেলবা। তো এখানে বেসিক্যালি প্রশ্ন কিভাবে আসে? প্রশ্ন আসে, আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো আমাদের একটা পরমাণু মডেল আছে, তো এখানে ধরো সোডিয়াম পরমাণু সাপোজ, বা এখানে আমি হাইড্রোজেন পরমাণুর কথাই যদি বলি, হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন ধরো এই এই অরবিটাল থেকে এই অরবিটালে নেমে আসলো। তাহলে অরবিটাল, উচ্চ শক্তির অরবিটাল থেকে নিম্ন শক্তির অরবিটালে নেমে আসলে বিকিরণ ঘটে। তো যদি উচ্চ শক্তির অরবিটাল থেকে নিম্ন শক্তির অরবিটালে নেমে আসে তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, ঘটনার ক্ষেত্রে এটা আমার প্রথম অরবিটাল, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তার মানে কিন্তু এখানে 4 নাম্বার থেকে 2 নম্বরে নেমে আসছে। 4 নাম্বার থেকে 2 নম্বরে আসলে এখানে এসে NH এর ভ্যালু হয় আমার 4, আর NL এটার ভ্যালু কত? 2 হয়। এখন কোনটা এসে নামতেছে তার উপর ডিপেন্ড করে আমাদের সিরিজ নির্ধারণ হয়। কোনটা এসে নামতেছে তার উপর ডিপেন্ড করে আমাদের কি সিরিজ নির্ধারণ হয়। এখন দেখো সিরিজ আমরা কিভাবে বের করব। আমরা ধরো এখানে কিছু লাইন নিলাম, লাইন নিচ্ছে এখানে 1 2 3, তারপর হচ্ছে 4, ঠিক আছে, 5টা লাইন নিলাম। এখন যখন আমাদের এরকম ইলেকট্রন যে কোনো একটা উচ্চ শক্তির অরবিটাল থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসবে, তখন আমার এক ধরনের বিকিরণ ঘটবে। দ্বিতীয় শক্তির অরবিটালে নেমে আসলে এক ধরনের বিকিরণ ঘটবে। 3 নাম্বার শক্তির অরবিটালে নেমে আসলে এক ধরনের বিকিরণ ঘটবে। 4 নাম্বার শক্তির অরবিটালে নেমে আসলে এক ধরনের বিকিরণ ঘটবে। 5 নাম্বার শক্তির অরবিটালে নেমে আসলে এক ধরনের বিকিরণ ঘটবে। এবং এই কোনটা এসে নামতেছে তার উপর ডিপেন্ড করে এক একটা নাম হবে। যেমন দেখো, প্রথম শক্তির যে অরবিটাল, এর জন্য আমরা নাম দিই হচ্ছে লাইম্যান সিরিজ। কি নাম দিই? লাইম্যান সিরিজ। ওকে। দ্বিতীয় শক্তির অরবিটালের নাম দিই হচ্ছে বামার। তৃতীয় শক্তির অরবিটালের নাম দিই হচ্ছে প্যাশন। চতুর্থ হচ্ছে ব্রাকেট, আর পঞ্চম যেটা, এটা হচ্ছে ফোন। তো এই হচ্ছে আমাদের 5টা নাম: লাইম্যান, বামার, প্যাশন, ব্রাকেট, ফোন।
তো এগুলো আমাদের এমসিকিউতে আসে যে যখন প্রথম শক্তি স্তরে নেমে আসে তখন নাম কি, দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসলে নাম কি, কোনটাই কি নাম, এটা আমাদের আসে। এবং এখান থেকে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনটায় নেমে আসছে তার উপর ডিপেন্ড করে কি ধরনের রশ্মি বিকিরণ হবে এটাও নির্ধারণ হয়। যেমন দেখো প্রথম শক্তি স্তরে ইউভি রশ্মি, দ্বিতীয় শক্তি স্তর বামার, বামারে হচ্ছে আমাদের দৃশ্যমান আর বাকি সব ইনফ্রারেড। ইনফ্রারেড মানে কি, ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত। তো ইউভি মানে হচ্ছে ইনফ্রারেড মানে হ্যাঁ অবলোহিত। ইউভি মানে কি, ইউভি মানে হচ্ছে আমরা এটা মাথায় রাখবো অতি বেগুনি। আবার এটা কিন্তু আমরা গুলাই ফেলি অনেকে, হ্যাঁ অতি বেগুনির সাথে তোমার অবলোহিত গুলাই ফেলি। আর আইআর মানে হচ্ছে অবলোহিত। তো কোনটা অতি বেগুনি আর কোনটা অবলোহিত এইটাও আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অতি বেগুনি আর একটা কি অবলোহিত। এবার দেখো উচ্চ শক্তির অরবিটাল থেকে নিম্ন শক্তির অরবিটালে যদি নেমে আসে তাহলে NH আর NL এই দুই এর মান এটা তো আমরা ফিক্স পাচ্ছি, তাই না? NH আর NL এই দুই এর মান ফিক্স পাচ্ছি। এখন যদি NH আর NL এই দুই এর মান ফিক্স পাই তাহলে ঘটনা কি ঘটবে? দেখো খুব সিম্পল জিনিস, আমরা দেখতে পাচ্ছি যে 1/λ equals to RH into 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার। এটা এখন যদি আমাদের কখনো পঞ্চম মানে হাইড্রোজেন ডিসচার্জ টিউবে যদি পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে কোন একটি ইলেকট্রন নেমে আসে তাহলে কি ঘটবে? তাহলে এখানে লেখা থাকবে এরকম, হাইড্রোজেন ডিসচার্জ টিউবে ফিফথ বা পঞ্চম অরবিটাল থেকে, খেয়াল করো পঞ্চম অরবিটাল থেকে তোমার হচ্ছে সেকেন্ড অরবিটালে ইলেকট্রন নেমে আসলে, তো পঞ্চম অরবিটাল থেকে যদি সেকেন্ড অরবিটালে নেমে আসে তাহলে ঘটনা কি ঘটবে? ঘটনা যেটা ঘটবে আসলে আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য কত এটা বের করতে বলতে পারে। তরঙ্গ সংখ্যা বের করতে বলতে পারে। তারপরে এনার্জি বের করতে বলতে পারে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, এনার্জি। তরঙ্গ সংখ্যা যেটা এটাকে নিউবার দিয়ে চিহ্নিত করা হয়। নিউবার মানে কি? নিউবার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। নিউবার মানে হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। তো এখন ওখানে আমাদের এই যে ফিফথ থেকে সেকেন্ড, তার মানে একটা ফিক্সড ভ্যালু কিন্তু আমরা পাইছি এখানে। সাইড নোডে আমরা বলতে পারি NH এর ভ্যালু আমরা 5 পেয়ে গেছি আর NL এর ভ্যালু আমরা 2 পেয়ে গেছি ফিফথ থেকে সেকেন্ড, 5 এবং 2। আচ্ছা 5 এবং 2 এই দুইটা যদি পেয়ে যাই এখন আমরা ম্যাথ ইজিলি করতে পারবো। কিভাবে? দেখো 1/λ এইটা ইকুয়ালস টু RH ইন্টু, দেখো 1/NL এর স্কোয়ার, 1/NL মানে কি 1/2, 1/2 এর স্কোয়ার মাইনাস 1/NH, NH এর ভ্যালু 5 এর স্কোয়ার, এটা পাচ্ছি। ক্যালকুলেশন করলে দেখো RH ইন্টু 1/4 মাইনাস 1 কত 25 এটা আসে। পরের লাইনে ক্যালকুলেশন করো, পরের লাইনে ক্যালকুলেশন করলে দেখো নিচে 4 25 100, উপরে 25 মাইনাস 4 পাও। ক্যালকুলেশন করলে 21 RH ডিভাইডেড বাই 100 এটা পাও। এটা কিসের ভ্যালু? 1/RH, 1/λ এর ভ্যালু। তো 1/λ এর ভ্যালু যদি এটা হয় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 1/λ এইটার ভ্যালুই হচ্ছে নিউবার, মানে তরঙ্গ সংখ্যাই হচ্ছে 1/λ। তাহলে 1/λ ইকুয়ালস টু নিউবার হলে এই জায়গা থেকে আমি নিউবারের ভ্যালু পাচ্ছি। তো নিউবার বা তরঙ্গ সংখ্যা এইটার ভ্যালু কত দেখো তো, নিউবার বা তরঙ্গ সংখ্যা এইটার ভ্যালু কিন্তু সরাসরি এইটা, অপশনে এটা থাকবে, অথবা এটাকে উল্টায় পাল্টায় দিতে পারে। যেমন দেখো 21 ডিভাইডেড বাই 100 RH, তারপরে 100 RH ডিভাইডেড বাই 21 RH ডিভাইডেড বাই 1000, এরকম বিভিন্ন টাইপের অপশন দিবে যার ভিতরে তোমাকে কারেক্টটা দিতে হবে এবং খুব কনফিউজিং অপশন দেয় এই অপশনগুলো। যেমন দেখো এটা কিন্তু নিউবারের ভ্যালু বা তরঙ্গ সংখ্যার ভ্যালু বের করলাম। যদি আমাদের এখান থেকে ল্যামডার ভ্যালু বের করতে বলে তাহলে উল্টায় দাও, ল্যামডা ইকুয়ালস টু আমাদের কত আসবে দেখো, উল্টায় দিয়ে ল্যামডা ইকুয়ালস টু আসতেছে 100 উপরে চলে যাচ্ছে, 100 ডিভাইডেড বাই 21 RH এটা আসে। সো যদি আমাদের এখান থেকে ল্যামডা বের করতে বলে তাহলে এটা আসবে, ল্যামডা ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 21 RH। দ্যাটস এ গ্রেট থিং, আমরা এইভাবে ল্যামডা পেয়ে গেছি। এখন যদি তোমাকে বলে যে না এখান থেকে এনার্জি বের করো, তুমি জানো এনার্জি ইকুয়ালস টু HC ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? তাহলে এখানে তুমি HC রেখে দিলা, দেখো 1/λ এর ভ্যালু এখানে তুমি পাইছিলা 21 RH ডিভাইডেড বাই 100, বুঝতে পারছো? তাহলে দেখো 21 RH
AC ডিভাইডেড বাই 100, এইটা পাচ্ছি আমরা ফাইনালি আনসার আমাদের। বুঝতে পারছো? সো এইভাবে আমাদের এখান থেকে এনার্জি বের করতে বলতে পারে, ল্যামডা বের করতে বলতে পারে, এই অংশগুলো বের করতে বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রশ্ন কিভাবে আসবে? দেখো যদি তোমার ভার্সিটি ক ইউনিটে আসে তাহলে তোমার সরাসরি অপশনগুলো ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা এই টাইপের যেগুলো এই ইউনিটে এমসিকিউ আসবে সেই জায়গাগুলোতে এইরকম ফরম্যাটই থাকে সরাসরি। আচ্ছা যদি কোনোতে ক্যালকুলেটর এলো থাকে এই জায়গা থেকে প্রশ্ন হয় যে জায়গাতে জাস্ট তোমার এই আরএইচ এর ভ্যালুটা বসাতে হবে। আরএইচ এর ভ্যালুটা বসানো মানে কি? দেখো যদি অপশনে তোমার সেন্টিমিটারে দেয়া থাকে তাহলে তুমি এখানে আরএইচ এর ভ্যালু 109678 সেন্টিমিটার বসাবা। যদি মিটারে দেয়া থাকে 10967800 পার মিটারে বসাবা। তো ডিপেন্ড করে এই জায়গাতে এই আরএইচ ধ্রুবকের মানটা কিসের উপর, যেটার উপর হবে সেটা বসাই দিবা। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন দেখো যদি আমাদের এই প্রশ্নই এরকম বলে যে তোমার হচ্ছে চতুর্থ শক্তি স্তর থেকে লাইম্যান সিরিজ তৈরি করলে, হ্যাঁ আমি প্রশ্ন বানাই দিতেছি, তৈরি করলে চতুর্থ শক্তি স্তর থেকে লাইম্যান সিরিজ যদি তৈরি করে তাহলে আমার এখানে হচ্ছে যে তরঙ্গ সংখ্যা কত, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা চতুর্থ শক্তি স্তর থেকে লাইম্যান সিরিজ যদি তৈরি করে তাহলে তরঙ্গ সংখ্যা বের করব। এখন আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু 1 বাই NL এর স্কোয়ার ইন্টু 1 বাই NH এর স্কোয়ার, এটা আসে। তো খেয়াল করো এখানে আমরা RH রেখে দিলাম 1 বাই NL এর স্কোয়ার, NL মানে কি লোয়ার অরবিটাল। তো এখানে দেখো চতুর্থ শক্তি স্তর, আর এখানে দেখো লাইম্যান সিরিজ, লাইম্যান মানে কি প্রথম শক্তি স্তর, লাইম্যান কি 1 নাম্বার অরবিটালের জন্য ছিল, তার মানে NL এর ভ্যালু 1, তাহলে 1 বাই 1 এর স্কোয়ার মাইনাস NH হচ্ছে চতুর্থ শক্তি স্তর মানে 1 বাই 4 এর স্কোয়ার, এটা পাই। ক্যালকুলেশন করলে দেখো RH ইন্টু 1 মাইনাস 1 বাই 16 আসে। ক্যালকুলেশন করলে RH ইন্টু দেখো তোমার 16 মাইনাস 1 ডিভাইডেড বাই 16, তাহলে এখানে আসে আমাদের 15 ডিভাইডেড বাই 16। সো সব মিলাই ক্যালকুলেশন করলে 15 RH ডিভাইডেড বাই 16 এটা আসে। তো এখান থেকে দেখো নিউ বার তরঙ্গ সংখ্যা আমরা বের করতে পারি 15 RH ডিভাইডেড বাই 16। এবার যদি আমাদের এখানে তরঙ্গ সংখ্যা না বের করে তরঙ্গ দৈর্ঘ্য বের করে তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য মানে কিন্তু ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু টোটালটা উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে উপরে 16 নিচে হচ্ছে আমাদের 15 RH, এটাও কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার। তো এমসিকিউতে এইরকম, হ্যাঁ এরকম বের করতে বলে। এবার আসো এই জায়গা থেকেই আরেকটা খুব সুন্দর কনসেপ্ট, সেটা হচ্ছে যে তোমার এই বামার রিডবার্গ সমীকরণ থেকেই তোমার বের করতে বলবে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো ল্যামডা ম্যাক্স, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করো ল্যামডা মিনিমাম, সর্বোচ্চ এনার্জি বের করো এনার্জি ম্যাক্স, সর্বনিম্ন এনার্জি বের করো এনার্জি মিনিমাম, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বের করো ফ্রিকোয়েন্সি ম্যাক্স, সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি বের করো ফ্রিকোয়েন্সি মিনিমাম। এছাড়া বলতে পারে তরঙ্গ সংখ্যা এইটাকে ম্যাক্সিমাম বের করো, তরঙ্গ সংখ্যা এইটাকে মিনিমাম বের করো। এই যে জিনিসপত্রগুলা এগুলা তোমাকে একটা একটা করে বের করতে দিতে বলতে পারে। হ্যাঁ এই যে জিনিসপত্র এগুলাকে একটা একটা করে বের করতে দিতে বলতে পারে। এখন তুমি কিভাবে বের করবা? প্রথমে আমরা সম্পর্ক দেখার চেষ্টা করি। সম্পর্ক হচ্ছে আমরা জানি যে E ইকুয়ালস টু HC ডিভাইডেড বাই ল্যামডা, আরেকটা হচ্ছে C ইকুয়ালস টু F ল্যামডা, মানে F ইকুয়ালস টু C ডিভাইডেড বাই ল্যামডা। ভালো করে খেয়াল করলে দেখবা যে E এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় এই ল্যামডা ম্যাক্সিমামের জন্য এনার্জি হবে মিনিমাম, এনার্জি হবে মিনিমাম। আবার ভালো করে খেয়াল করো এই যে এই ল্যামডার সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সিও মিনিমাম হবে। বুঝতে পারছো? এবার ভালো করে খেয়াল করে দেখো আমরা জানি নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, ল্যামডার সাথে নিউ বারের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় নিউ বার এইটা হবে আমাদের কি বলতো? মিনিমাম। তাহলে এক ল্যামডা যখন ম্যাক্সিমাম
বাকি সবগুলা হচ্ছে আমার মিনিমাম। দেখো এক ল্যামডা যখন ম্যাক্সিমাম তাহলে বাকি সবগুলো আমার মিনিমাম। ওকে, এবার এখন খেয়াল করো, এক ল্যামডাকে তুমি যদি মিনিমাম বানাও তাহলে বাকি সবগুলা ম্যাক্সিমাম করা যাবে, বাকি সবগুলা ম্যাক্সিমাম, এনার্জি ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে তোমার নিউ বার যেটা আছে তরঙ্গ সংখ্যা, এটাও ম্যাক্সিমাম। এখন প্রশ্ন হচ্ছে যে কোন শর্তের জন্য মিনিমাম আর কোন শর্তের জন্য ম্যাক্সিমাম হবে। দেখো আমরা শুধুমাত্র মনে রাখার চেষ্টা করব ল্যামডা, এই ল্যামডার ভ্যালুটা মনে রাখার চেষ্টা করব, বাকিগুলো অটোমেটিক মিলে যাবে। ল্যামডার ভ্যালুটা মনে রাখলে বাকিগুলা অটোমেটিক মিলে যাবে। তো বাকিগুলো অটোমেটিক মিলে যাওয়া মানে কি, বাকিগুলো অটোমেটিক মিলে যাওয়া মানে কি? দেখো আমরা যদি তোমার ল্যামডার ভ্যালু মিনিমাম বের করতে চাই, মিনিমাম বের করার জন্য আমার NH এর যেই ভ্যালু সেটা ইনফাইনাইট হতে হবে। ল্যামডার ভ্যালু যদি আমি মিনিমাম বের করতে চাই তখন NH এর ভ্যালু ইনফাইনাইট হতে হবে। ল্যামডার ভ্যালু যদি আমি ম্যাক্সিমাম বের করতে চাই তখন NH এর ভ্যালু হইতে হবে NL+1। এই যে দুইটা শর্ত দিলাম আমি, এই দুইটা শর্ত মনে রাখলেই হচ্ছে। এখন এই দুইটা শর্ত তুমি এক কাজ করতে পারো, মুখস্থ করতে পারো, আরেক কাজ করতে পারো তুমি আমার মতো আন্ডারস্ট্যান্ডিং আনতে পারো। আন্ডারস্ট্যান্ডিং আনলে আর মুখস্থ করা লাগবে না। আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা কি? দেখো আন্ডারস্ট্যান্ডিং খুব সিম্পল। আমরা যদি এখানে দেখার চেষ্টা করি 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার, এটা আসে। এবার ভালো করে খেয়াল করবা, এখানে আমাদের আছে কি? আছে হচ্ছে এই টোটালটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। তো চিন্তা করো এইটা থেকে এটা বাদ দিচ্ছ, এটা থেকে এটা বাদ দিচ্ছ। তো ধরো এটার ভ্যালু যদি 50 হয়, এটার ভ্যালু যদি 5 হয়, তাহলে 50 থেকে 5 বাদ দিলে কত থাকে? 45। 50 থেকে 10 বাদ দিলে কত থাকে? 40। 50 থেকে 30 বাদ দিলে কত থাকে? 20। মানে এই বাদ দেওয়ার অংশ তুমি যত বাড়াবা এই অংশ তত কমবে। এখন বাদ দেওয়ার অংশ যত কমাবে এই অংশ তত বাড়বে। এই বাদ দিতে দিতে এই অংশটা তুমি যদি 0 বাদ দাও তাহলে এটা ফুল থেকে যায় না? এটা যদি ফুল থেকে যায়, এইটার সাথে দেখো ল্যামডা সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই টার্মটার সাথে ল্যামডা সম্পর্ক ব্যস্তানুপাতিক। এইটা যদি ম্যাক্সিমাম হয় এটা হবে মিনিমাম। তাহলে এইটা মিনিমাম করার শর্ত কি? এইটা মিনিমাম করার শর্ত হচ্ছে এটা ম্যাক্সিমাম হতে হবে। এটা ম্যাক্সিমাম করার শর্ত হচ্ছে এই টোটাল টার্মটা 0 হইতে হবে। তো এই টোটাল টার্মটা 0 মানে কি? 1/λ ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে দেখো NH 1/NH ইকুয়ালস টু 0, NH ইকুয়ালস টু 1/0 ইকুয়ালস টু ইনফাইনাইট। তার মানে যখন আমি ল্যামডা মিনিমাম নিব তখন এটা আমার ম্যাক্সিমাম হইতে হবে, এটা হচ্ছে আমার ইনফাইনাইট হইতে হবে। এবার তুমি চিন্তা করো যে এইটাকে তুমি মিনিমাম বানাবা তাহলে এটা ম্যাক্সিমাম হবে, এটাকে মিনিমাম, এটা ম্যাক্সিমাম। এইটাকে মিনিমাম বানানোর উপায় হচ্ছে এই NH এর ভ্যালুকে তুমি যতটা কাছে আনতে পারো, যতটা কাছে আনতে পারো, কাছে আনতে 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 একদম NH এর ভ্যালু ঠিক NL এর থেকে এক কাছে আসবে। ঠিক আছে? তাহলে NH এর ভ্যালু একদম কাছে আসা মানে হচ্ছে ঠিক প্রথম অরবিটালের পরের অরবিটালটা। তাহলে ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু আমি তখনই পাবো যখন NH এর ভ্যালুটা NL এর সাথে এক যোগ হবে। এই হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম পাওয়ার শর্ত। ঠিক আছে? এই হচ্ছে আমার ল্যামডা ম্যাক্সিমাম পাওয়ার শর্ত। ওকে, এবার আমাদের যদি এরকম বলে, যদি এরকম একটা প্রশ্ন দেয় যে খেয়াল করো বামার সিরিজে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা সর্বোচ্চ কত হবে? ল্যামডা সর্বোচ্চ কত হবে? ওকে, এবার যখনই আমার এই জায়গাতে সিম্পলি চিন্তা করো, যখনই আমার এখানে সর্বোচ্চ বলছে মানে ল্যামডা ম্যাক্স। আমরা জানি ল্যামডা ম্যাক্সের শর্ত হচ্ছে NH এর ভ্যালু NL+1। একটু আগে করে আসি, দেখো ল্যামডা ম্যাক্সের শর্ত হচ্ছে NH এর ভ্যালু NL+1। এবার NL এর ভ্যালু কত? দেখো তো NL এর ভ্যালু, দেখো আমাদের সিরিজ কোনটা? বামার সিরিজ হচ্ছে লোয়ার অরবিটাল। তাহলে NL এর ভ্যালু আসে হচ্ছে আমার এখানে 2, তাই না? তাহলে এই জায়গাতে তুমি 2 + 1 যদি করো তাহলে 3 আসবে। তাহলে তুমি NL এর ভ্যালু যখন 2 আর NH এর ভ্যালু যখন 3 নিবা তখন ল্যামডা যেটা বের হবে এটা অটোমেটিক ম্যাক্সিমাম হবে। তাহলে 1/λ ম্যাক্সিমাম এটা যদি বের করতে চাই তাহলে RH ইনটু 1/NL এর স্কয়ার মানে 2 এর স্কয়ার মাইনাস 1/NH এর স্কয়ার মানে 3 এর স্কয়ার। সাইডে এখানে যদি লিখি RH ইনটু 1/4 মাইনাস 1/9 এটা আসে। ক্যালকুলেশন করলে দেখো এই জায়গাতে আমাদের 4 নাম 36 আসে, 9 - 4 আসে, সাইডে আমাদের থাকে হচ্ছে RH।
পরে আমি যখন ক্যালকুলেশন করছি 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, 5 সাইডে RH ডিভাইডেড বাই 36 এটা আসে, যেটা কিন্তু আমার 1 বাই ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু, ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু না। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম যেটা হবে এইটার ভ্যালু 36 উপরে চলে যাবে, নিচে আসবে হচ্ছে 5RH, 36 উপরে, নিচে কি, নিচে হচ্ছে আমাদের 5RH, এই হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু। এবার যদি আমাদের ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু এইটা হয়, তাহলে এখান থেকে আমি ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমামের ভ্যালু কিভাবে বের করব? সিম্পল, ল্যামডা ম্যাক্সিমামের জন্য তো ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম পাবো না, ল্যামডা ম্যাক্সিমামের যে ভ্যালু এই শর্তের জন্য আমি ফ্রিকোয়েন্সি মিনিমাম পাবো। কি পাবো? ফ্রিকোয়েন্সি মিনিমাম। এখন ফ্রিকোয়েন্সি মিনিমাম মানে কি? ফ্রিকোয়েন্সি মিনিমাম মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা ম্যাক্স, ঠিক আছে? তাহলে এখানে তুমি সি লেখো, নিচে ল্যামডা ম্যাক্সের ভ্যালু বসাও, ল্যামডা ম্যাক্সের ভ্যালু 36 ডিভাইডেড বাই 5RH, সো নিচে থাকে 36, 5RH উপরে উঠে যায়, তাহলে এখানে তুমি আলটিমেটলি 5RH ডিভাইডেড বাই 36 এইটা পাচ্ছ। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? 5RH ডিভাইডেড বাই 36 এটা কি? ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম। এখন যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম, এখানে তো ম্যাক্স বের করছি, তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম বের করতে বলতো, তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম কিন্তু এইটাই, এই যে এই অংশটাই, কারণ এটাই কিন্তু তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ সংখ্যা মিনিমাম কিন্তু এইটাই, কারণ এইটাই হচ্ছে 1 বাই ল্যামডা ম্যাক্সিমাম মানেই হচ্ছে 1 বাই ল্যামডা ম্যাক্সিমাম মানেই হচ্ছে তরঙ্গ সংখ্যা মিন, তরঙ্গ সংখ্যা মিন, এটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তরঙ্গ সংখ্যা মিন, তাহলে এইটার যে ভ্যালু এটাই হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা মিনিমাম। এইভাবে এই জিনিসপত্রগুলো ধীরে ধীরে সলভ করতে হয়, এভাবে সলভ করতে হয়। আশা করি এই অংশটা ক্লিয়ার হয়েছে, এই অংশটা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা, এই যে ক্লিয়ার হয়েছে, এবার এখানে আমাদের আরেকটা কনসেপ্ট শিখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, অরবিট অরবিটালের কনসেপ্ট থেকে আমরা আরেকটা কনসেপ্ট শিখবো। এই কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করো। তো ধরো আমরা প্রথমত হচ্ছে একটা পরমাণু আঁকি, কয়েকটা অরবিটাল আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, পরমাণু আঁকলাম, কয়েকটা অরবিটাল আঁকলাম। তো এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, এটা প্রথম অরবিটাল, এটা দ্বিতীয় অরবিটাল, এটা তৃতীয় অরবিটাল, এটা চতুর্থ অরবিটাল, ঠিক আছে, এটা চতুর্থ অরবিটাল। এবার চিন্তা করো, আমাদের যদি বলে বামার সিরিজের, আমাদের যদি এরকম বলে বামার সিরিজের x তম লাইন, তখন কেমন হবে? বামার সিরিজের x তম লাইন। তো চিন্তা করো বামার সিরিজ কেমনে বের করব? আমরা আগে প্রথমে কাউন্ট করব, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 2 এ যেটা থাকে সেটাকে আমরা বামার সিরিজ বলি, 2 এ যেটা থাকে এইটা হচ্ছে আমার বামার সিরিজ, 2 এ থাকলে কি বামার সিরিজ। এই যে 2 এ আছে, 2 এর পর থেকে আমরা লাইন কাউন্ট করি, লাইন সিরিজের পর থেকে লাইন কাউন্ট করি, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, খেয়াল করো, এরপরে এইটা হচ্ছে আমার 1 নাম্বার লাইন, এটা হচ্ছে আমার 1 নাম্বার লাইন, এইটা হচ্ছে আমার 2 নাম্বার লাইন। 2 এর পর থেকে আমরা লাইন কাউন্ট করছি, এই যে 2 এর পরে এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, সো সিরিজের পর থেকে আমরা লাইন কাউন্ট করি, এটা 1, এটা 2 নাম্বার লাইন। এবার দেখো এইটা আমার NL, তাই না, এটা আমার NL এর সাথে আমি কয়টা লাইন সেটা যদি যোগ করি তাহলে NH পাওয়া যায়। কিভাবে? সিম্পল, দেখো লোয়ার অরবিটাল কত? 2, লাইন সংখ্যা কত হইছে? 2, তাহলে 2 যোগ করো ইকুয়ালস টু দেখো NH পাওয়া যায়। তাহলে 2 নাম্বার লাইনে আমার NH এর ভ্যালু কত আসবে? দেখো 2 নাম্বার লাইনে NH এর ভ্যালু 4 আসে, 4 আসছে কিনা দেখো তো, 4 আসে। তার মানে সব সময় মাথায় রাখবো যে লোয়ার অরবিটাল এর সাথে কততম লাইন ইকুয়ালস টু হায়ার অরবিটাল, এই হচ্ছে আমার ফর্মুলা। তা আমার কখনো কখনো প্রশ্নে বলে দিবে কততম লাইন বের করো, ঠিক আছে, যদি বলে এরকম যে ষষ্ঠ অরবিটাল থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় অরবিটালে চলে আসলে কোন সিরিজের কততম লাইন, তো ষষ্ঠ অরবিটাল থেকে যেহেতু দ্বিতীয় অরবিটালে আসতেছে তাহলে 2 নাম্বার মানে বামার সিরিজ, কততম লাইন, এই যে কততম লাইন সেটা বের করতে গেলে এই কততম লাইন x ইকুয়ালস টু তখন আমার NH মাইনাস NL হবে। তাহলে ষষ্ঠ ছিল হায়ার অরবিটাল, নাম ছিল কত? 2 তে, তাহলে 2 তে নামলে এখানে দেখো আমরা রেজাল্ট পাই কত? 4, তাহলে লাইন পাচ্ছিলাম আমরা 4টা। বুঝতে পারছো? তাহলে 6 থেকে যখন সেকেন্ডে নামে তখন আমরা এরকম লাইন পাই, 6 থেকে সেকেন্ডে নামলে এরকম লাইন পাই। ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? একদম 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এবার 100% ক্লিয়ার হওয়ার পর বামার সিরিজের কততম লাইন এটা বের করার পর এখন আসো এই টপিক থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে
এই জায়গাতে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে তোমার বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয়। বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয়, রেখা সংখ্যা নির্ণয়। তো বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয় মানে বর্ণালীতে ঠিক কয়টা রেখা আছে সেটা তোমাকে কাউন্ট করতে পারতে হবে। কয়টা রেখা আছে সেটা কাউন্ট করতে পারতে হবে। এখন কয়টা রেখা আছে এটা কাউন্ট করার ফর্মুলা হচ্ছে রেখা সংখ্যা n ইকুয়ালস টু NH মাইনাস NL ইন্টু NH মাইনাস NL প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমার বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয় করার ফর্মুলা। এখন আগের মতোই আমাদের যদি ফিফথ অরবিটাল থেকে সেকেন্ড অরবিটালে নেমে আসে তাহলে রেখা সংখ্যা কত, সিক্সথ অরবিটাল থেকে ফার্স্ট অরবিটালে নেমে আসে তাহলে রেখা সংখ্যা কত, সেভেন্থ অরবিটাল থেকে থার্ড অরবিটালে যদি নেমে আসে তাহলে রেখা সংখ্যা কত। এরকম বিভিন্ন কেস থাকতে পারে। তো দেখো আমরা যদি কেস নাম্বার 1 এইটার ক্ষেত্রে রেখা সংখ্যা বের করি তাহলে n1 ইকুয়ালস টু, দেখো রেখা সংখ্যা বের করতেছি, কোন অরবিটাল থেকে নামছে, ফিফথ থেকে সেকেন্ডে নামছে, তাহলে NH এর মান 5, NL এর মান 2 ইন্টু দেখো 5 মাইনাস 2 প্লাস 1 টোটালটা ডিভাইডেড বাই 2 আসে। ক্যালকুলেশন করলে এখানে দেখো 3 এর সাথে 1 যোগ করলে 4 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করো, এই 2 এর সাথে 2 কাটাকাটলে 2 কেটে যায়, 3 দুগুণা 6টা আসে। তো এখানে বর্ণালীতে রেখা সংখ্যা আমরা কত পাই, 6 পাই। সেম ভাবে দেখো 7 থেকে যদি থার্ডে নামে তাহলে কি হবে, 7 থেকে থার্ড, তা আমি এইটা বের করলাম 7 থেকে থার্ড, তো এটার জন্য আমি 3 ধরলাম, তাহলে n3 ইকুয়ালস টু কিভাবে বের হবে, দেখো 7 মাইনাস 3 আরেকটা হচ্ছে 7 মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো 7 মাইনাস 3 মানে 4 এর সাথে এটা আসবে কি, এটা আসবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। এই 2 এর সাথে এই 2 কাটাকাটি করলে 2 থাকে, এখানে দেখো 5 গুণা 10, 10টা রেখা পাওয়া যায়। তাহলে একটা বর্ণালী মানে হচ্ছে আমার ওই বিকিরণের যে বর্ণালী যেটা আছে, এই বর্ণালীতে কয়টা রেখা হবে সেটা কিন্তু আমরা এভাবে স্টেপ বাই স্টেপ কাউন্ট করতে পারি। বুঝতে পারছো, স্টেপ বাই স্টেপ এভাবে কাউন্ট করে ফেলতে পারি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা এবার আসো, বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয় ছাড়াও আমাদের আরেক ধরনের প্রশ্ন আসবে, সেটা বের করতে হবে কিভাবে, বলবে যে নিচের কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বলবে এরকম নিচের কোন খুব আসে, এটা এইচএসসি তেও আসে, রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। অপশন এ তোমার হচ্ছে অতিবেগুনি, অপশন বি অবলোহিত, অপশন সি গামা, অপশন ডি এক্স রে। কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো তোমার যদি এরকম টাইপের প্রশ্ন বলে তাহলে তো তুমি কট খেয়ে গেলে না, কেমনে বের করবা? তখন বের করার উপায় আছে। আমি একটা নিমোনিকের মাধ্যমে মনে রাখি, আমি এভাবে মনে রাখি আর এম আইআর, তারপরে ভি ইউভি, তারপর গামা রে মানে হচ্ছে এক্স রে, গামা এক্স রে, এভাবে নিমোনিকের মাধ্যমে মনে রাখি। এবং এইভাবে আমি নিমোনিক করে আগে মুখস্থ করি যে আর এম আইআর ভি ইউভি গামা রে, রে মানে এক্স রে, গামা রে। এখন অনেকে ওই যে তোমার হচ্ছে মহাজাগতিক একটা বড় একটা লাইনের মাধ্যমে মনে রাখে। আমার ইংলিশ নিমোনিক ভালো মনে থাকে, এই জন্য আমি এইভাবে সিকোয়েন্সিয়ালি মনে রাখি। এবার দেখো আমি এখানে মনে রাখবো আর্থে রেডিও ওয়েভ, কি রেডিও ওয়েভ, এমতে হচ্ছে মাইক্রোওয়েভ, আইআরতে ইনফ্রারেড রে, ভিতে ভিজিবল, ওকে, ইউভিতে আলট্রাভায়োলেট, ওকে, গামাতে তো গামাতে গামা, আর এক্স রেতে এক্স রে। এখন আমাদের মাথায় রাখতে হবে যে এই জায়গাতে এক্স রে সবচেয়ে কম দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের, আর রেডিও ওয়েভ সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের। রেডিওর সাথে এটা টেলিভিশনও আছে। তো এই যে নিচে থেকে যত উপরে যায় তত আমাদের ল্যামডা ম্যাক্সিমাম হয়, আর যত নিচে থাকে তত আমাদের ল্যামডা মিনিমাম হয়।
এখন আমাদের বলছে যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। এখন এখানে যেই চারটা আছে আমরা কি করব, আমরা জাস্ট এখানে এই কয়টা একটু লিখে নিব, আর এম আয়ার ভিউভি গামারে। এবার এখানে দেখো অতিবেগুনি লেখা আছে, অতিবেগুনি মানে ইউভি দাগায় ফেললাম। এখানে দেখো অবলোহিত লেখা আছে, অবলোহিত মানে আয়ার দাগায় ফেললাম। এখানে দেখো গামা লেখা আছে, গামা দাগায় ফেললাম। এখানে দেখো এক্স-রে লেখা আছে, এক্স-রে দাগায় ফেললাম। এবার এই চারটা আমি দাগায় ফেলছি, এই চারটা অপশনের সাথে চারটা দাগায় ফেলছি। আমার বলছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। যখন বেশি বলবে তখন আমি দেখব সবার উপরে কে আছে। উপরে দেখো ইনফ্রারেড রে আছে, তার মানে এই চারটার ভিতরে তরঙ্গ দৈর্ঘ্য ইনফ্রারেড রে সবচেয়ে বেশি। ইনফ্রারেড রে মানে কি, অবলোহিত, তার মানে অবলোহিত এইটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তে যদি এই জায়গাতে বলতো তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি, যদি এটা বলতো তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি, তো আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস টু 1/λ। তো তরঙ্গ সংখ্যা যদি ম্যাক্সিমাম পাইতে হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম নিতে হবে। তখন আমার খেয়াল করো এই চারটার ভিতর তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম কোনটা সেটা দেখতে হতো। তরঙ্গ দৈর্ঘ্য এই চারটার ভিতর মিনিমাম এক্স-রে হলে তখন আমরা এই চারটার ভিতরে আনসার দাগাতাম কোনটা, এক্স-রে দাগাতাম। কোনটার ক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে আমরা এক্স-রে দাগাতাম। বুঝতে পারছো? এই কেসের ক্ষেত্রে কি করতাম, এক্স-রে দাগাতাম। তাহলে এইভাবে জিনিসপত্রগুলো কাজ করে। এই জায়গা থেকে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা না, ফ্রিকোয়েন্সি আসতে পারে, এনার্জি আসতে পারে, এগুলা যে কোনোটা দিয়ে দিতে পারে। যেটা দিবে সেটা তোমাকে পাততে হবে, যেইটা দিবে সেটা তোমাকে পাততে হবে। তো এইগুলো হচ্ছে তোমার এই টপিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই জিনিসপত্রগুলো তুমি যদি একবার শিখে ফেলতে পারো ইনশাল্লাহ তোমার আর প্রবলেম হবে না। তো আশা করবো এই জিনিসপত্রগুলো তুমি নিজের ভিতরে ধারণ করে ফেলছো, এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে তোমার, এবং এই জায়গা থেকে যে সমস্ত এমসিকিউগুলো আসবে এগুলো সব তুমি পারতেছো। ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এই জায়গা থেকে অন্যান্য যে এমসিকিউগুলো আছে প্রত্যেকটা এমসিকিউ একা একা বাসায় বসে বসে প্র্যাকটিস করো। যা করাই দিছি এগুলা তো বাদ দিবা না, এগুলা বারবার প্র্যাকটিস করো। তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।